যে খবরের দিকে নজর রাখতেই হচ্ছে, শোভনের ঘর বাপসি। তৃণমূলে ফিরলেন শোভন চট্টোপাধ্যায়। ইটালিয়ান অলিভ অয়েল আর ভেষজের গুণে সমৃদ্ধ জ্যাক অলিভ অয়েল বডি অয়েল। শোভন চট্টোপাধ্যায়ের ঘর বাপসি। তৃণমূলে ফিরলেন শোভন চট্টোপাধ্যায়। তৃণমূল ভবনে সুব্রত বক্সী ও অরূপ বিশ্বাসের উপস্থিতিতে ঘরে ফেরা। আমার ধমনী শিরায় তৃণমূল কংগ্রেস, এমনটাই বলেছেন শোভন চট্টোপাধ্যায় এবং দিদির আশীর্বাদে ঘরে ফেরা, এমনটাই মন্তব্য করেছেন তিনি। টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি রাজা সাহা। রাজা, 26শে বিধানসভা নির্বাচন এবং ইতিমধ্যে এসআইআর সংক্রান্ত বিষয়ে একাধিক কর্মসূচি তৃণমূলের, তারই মাঝে ঘর বাপসি শোভন চট্টোপাধ্যায় যথেষ্ট ইঙ্গিতবাহী। দেখো, শোভন চট্টোপাধ্যায়ের মতো দাপুটে রাজনৈতিক ব্যক্তিত্ব, তার আবার পুরনো দল তৃণমূল কংগ্রেসে ফিরে আসা যথেষ্ট তাৎপর্যপূর্ণ। রাজনৈতিক মহলের একাংশ মনে করছেন, যেহেতু এসআইআর এর মতো একটি গুরুত্বপূর্ণ বিষয় আগামীকাল থেকে শুরু হতে চলেছে এই গোটা রাজ্যে, সেক্ষেত্রে এসআইআর এর মতো নতুন একটি বিষয়ের সঙ্গে শোভন চট্টোপাধ্যায়, যিনি একেবারে পরিচিত, এই সময়কালে শোভন চট্টোপাধ্যায়ের মতো দুধে রাজনৈতিকবিদকে দরকার এবং সে কারণেই শোভন চট্টোপাধ্যায়কে আজকে যোগদান করানো হলো। দেখো, শোভন চট্টোপাধ্যায় গত প্রায় কয়েক বছর ধরেই তিনি তৃণমূলের সঙ্গে না থাকলেও, সরাসরি সক্রিয় তৃণমূলের সদস্য না থাকলেও, তিনি তৃণমূলের পক্ষেই কাজ করছিলেন এবং নিজের মতো করে তৃণমূলকে সাহায্য করছিলেন। এবং শোভন চট্টোপাধ্যায়, তিনি যে মানের রাজনীতিবিদ, তিনি দীর্ঘদিন কলকাতা পুরসভার মেয়র হিসেবে তিনি সাফল্যের সঙ্গে কাজ করেছেন। তিনি প্রশাসনিক বিষয়টি এত দারুণভাবে বোঝেন। মমতা বন্দ্যোপাধ্যায় তাকে আবার কিন্তু একটি প্রশাসনিক পদে বসিয়েছেন, এনকেডি এর চেয়ারম্যান করেছেন। ফলত শোভন চট্টোপাধ্যায়ের মতো ব্যক্তিত্বর রাজনীতির মূল স্রোতে ফিরে আসা যে কোনো রাজনৈতিক দলের ক্ষেত্রে কিন্তু একটা বড় গুরুত্বপূর্ণ বিষয়। সঙ্গে থাকো রাজা। শোভনের ঘর বাপসি, তৃণমূলে ফিরলেন শোভন চট্টোপাধ্যায়। আর ঘর বাপসির পর শোভন চট্টোপাধ্যায়, বৈশাখী বন্দ্যোপাধ্যায়, তাদের প্রতিক্রিয়া দেখুন। এটাই তো পরিষ্কার কথা যে রক্তের শিরায়, মাথায়, সমস্ত জায়গায়, হৃদয়ে সবটাই তৃণমূলের এবং মমতা ব্যানার্জি, অভিষেক বন্দ্যোপাধ্যায়। আচ্ছা, সেটা কি কখনো আমি দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেসের সঙ্গে সামিল। অদ্ভুত প্রশ্ন করছেন, নিজে ঠিক করে না কেউ, দল আছে, সামগ্রিক পর্যালোচনা আছে, সেখানেই সেই সিদ্ধান্ত যেভাবে মনে হবে, যে পরিবেশ পরিস্থিতি যেখান থেকে দল যেভাবে চিন্তাভাবনা করে দায়িত্ব নিয়ে যেটা দেবে সেটাতেই আমাকে পারফর্ম করতে হবে। শুনুন, দিদির স্থান আমার মানে মাথায় আশীর্বাদেই, তার অনুপ্রেরণাতেই আমার পথ চলা। একটা ইমোশনাল মুহূর্ত বটে। একটা কয়েক বছর আমি ওয়েবকিপার জেনারেল সেক্রেটারি হিসেবে কাজ করেছি। আমাদের প্রিয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদেরকে সুযোগ দিয়েছেন মানুষের জন্য কাজ করার, তার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। দলের হয়ে আমার মনে হয় তৃণমূল দলের শেষ কথা হচ্ছে মানুষের জন্য কাজ করার জন্য যা যা নির্দেশ আসবে, দলীয় নির্দেশ মেনে আগামী দিনে চলবে। ধন্যবাদ। তাদের এই যোগদানের আগে বিজেপির তরফে বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য এবং বিজেপি নেতা রাহুল সিনহা, তাদের এ বিষয়ে কি প্রতিক্রিয়া দেখুন। কে কার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে এটা তো সম্পূর্ণ ভিন্ন বিতর্কের। এই মুহূর্তে পশ্চিমবঙ্গবাসী তৃণমূল কংগ্রেসে কে এলো এবং তৃণমূল কংগ্রেস থেকে কে চলে গেল এই নিয়ে কোনো আগ্রহ নেই। মানুষের যেটা আগ্রহ সেটা হচ্ছে তৃণমূলের বিসর্জন যাত্রা দেখা। মানুষ কার্নিভাল দেখেছে, অপেক্ষা করছে যে দলের বিসর্জনটা কবে হবে। সুতরাং বিরোধী দল হিসেবে এ নিয়ে বিজেপি খুব একটা উৎসাহ নেই। তৃণমূলে তো ঢুকেই রয়েছে, আবার ঢুকবে না কোথা থেকে। অতএব যে তৃণমূলের ভিতরে ঢুকে রয়েছে তারা নতুন করে ঢোকার কোনো বিষয়ই নেই। আর এখন ঢুকলেও ঢুকবে, তখন ঢুকলেও ঢুকবে। অতএব সেই কারণে আমরা মনে করি যে এটা কোনো এমন কোনো একটা বিরাট কিছু ব্যাপার নয়। তো ঝাঁকের কই ঝাঁকে গেছে, আর সেটা বিজেপি থেকে বিতরণ হয়েই গেছে।
তৃণমূলে ফিরলেন শোভন চট্টোপাধ্যায়। সিপিএম নেতা সুজন চক্রবর্তী তার এ বিষয়ে কি প্রতিক্রিয়া দেখুন। পূর্বে নেতা ছিলেন, তারপরে ব্লা 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 বিজেপিতে যোগ দিলেন, তারপরে আবার ব্লা 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 তৃণমূলে ঘোরাঘুরি করলেন, তারপরে তৃণমূলে যোগদান করবেন বলেই করেছেন। তার পূর্ব শর্ত হিসেবে এনকেআইডির চেয়ারম্যান হয়েছেন। ওরকম পয়সার জায়গা, এবং এনকেআইডির চেয়ারম্যান মুখ্যমন্ত্রী খুশি হয়েছেন, পরের দিন অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দিয়েছেন। তো সব নিজের ব্যক্তিগত সম্পত্তির পার্টি এটা। মমতা ব্যানার্জির পার্টি অতএব কিছুদিন একটু এদিক করে রেখেছিল, এখন আবার বিজেপিতে পাঠিয়েছিল, এখন আবার তৃণমূলে ডেকে নিয়েছে, ডেকে নেওয়ার পূর্ব শর্ত হিসেবে এনকেআইডি দিয়ে দিয়েছে। খুব ভালো হয়েছে, মমতা ব্যানার্জির টিমের লোক আবার টিমে ফিরেছে। এই যে বিজেপি যারা করছে না, তৃণমূল করতে বিজেপি করেছে, সব আবার কিন্তু তৃণমূলেই আসবে, এবং এই বিজেপিকে ভরসা করে তৃণমূলের বিরুদ্ধে লড়াই কেউ করতে পারবে না। বিজেপি আর তৃণমূলটা আসলে প্রায় প্রকারান্তরে এক। घर वापसी শোভন চট্টোপাধ্যায় তৃণমূল ভবনে সুব্রত বক্সী এবং অরূপ বিশ্বাসের উপস্থিতিতে তাদের হাত ধরেই ঘরে ফেরা শোভন চট্টোপাধ্যায় তৃণমূলে যোগদান করলেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়। দিদির আশীর্বাদে ঘরে ফেরা, এমনটাই বলেছেন শোভন চট্টোপাধ্যায়। এবং অক্টোবর মাসে প্রশাসনিক পদ পান তিনি, অর্থাৎ এনকেডি এর চেয়ারম্যানের দায়িত্ব পান। 15ই অক্টোবর মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক এবং তার 48 ঘন্টার মধ্যেই এনকেডি এর চেয়ারম্যানের পদ পান শোভন চট্টোপাধ্যায়, এবং তখন থেকেই জল্পনা আরো তীব্র হতে থাকে যে এবার কি ঘরে ফেরা, তৃণমূলে ফেরা শোভনের শুধুমাত্র সময়ের অপেক্ষা। অবশেষে অপেক্ষার অবসান, জল্পনার অবসান, তৃণমূলে ফিরলেন শোভন চট্টোপাধ্যায়। আরো একবার শোনাই ঠিক তৃণমূলে ফিরে আসার পর কি বলেছেন শোভন চট্টোপাধ্যায়। পরিষ্কার কথা যে রক্তে, শিরায়, মাথায়, সমস্ত জায়গায়, হৃদয়ে সবটাই তৃণমূলের এবং মমতা ব্যানার্জি, অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভোট আসছে, ভোটে দাঁড়াবেন। আচ্ছা, সেটা কি কখনো আমি দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেসের সঙ্গে সামিল। অদ্ভুত প্রশ্ন করছেন, নিজে ঠিক করে না, দল আছে, সামগ্রিক পর্যালোচনা আছে, সেখানেই সেই সিদ্ধান্ত কাজ করতে চান, কিভাবে কাজ করবেন, যেভাবে মনে হবে, যে পরিবেশ পরিস্থিতি যেখান থেকে দল যেভাবে চিন্তা ভাবনা করে দায়িত্ব নিয়ে যেটা দেবে সেটাতেই আমাকে পারফর্ম করতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে কথা হলো, বেশি কথা হয়েছে, নতুন কিছু না, তাও একবার শুনুন, দিদির স্থান আমার মানে মাথায় আশীর্বাদে, তার অনুপ্রেরণাতেই আমার পথ চলা। তৃণমূলে যোগদানের পর বৈশাখী বন্দ্যোপাধ্যায় তিনি কি বললেন দেখুন। একটা ইমোশনাল মুহূর্ত বটে। একটা কয়েক বছর আমি ওয়েবকিপার জেনারেল সেক্রেটারি হিসেবে কাজ করেছি। আমাদের প্রিয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদেরকে সুযোগ দিয়েছেন মানুষের জন্য কাজ করা, তার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। দলের হয়ে আমার মনে হয় তৃণমূল দলের শেষ কথা হচ্ছে মানুষের জন্য কাজ করার জন্য যা যা নির্দেশ আসবে, দলীয় নির্দেশ মেনে আগামী দিনে চলবে। তৃণমূলে ফিরলেন শোভন চট্টোপাধ্যায়, তৃণমূলে যোগদান বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের। ঘর ভাবসি শোভন চট্টোপাধ্যায়ের দিদির আশীর্বাদে ঘরে ফেরা, এমনটাই বলেছেন শোভন চট্টোপাধ্যায়। সেপ্টেম্বরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক, এরপর অক্টোবরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক, তার 48 ঘন্টার মধ্যে এনকেডি এর চেয়ারম্যান পদ। তখন থেকে জল্পনা আরো তীব্র হয় এবং অবশেষে জল্পনায় সত্যি হলো, তৃণমূলে ফিরলেন ঘর ভাবসি শোভন চট্টোপাধ্যায়। মন্ত্রীদের জেলায় থাকতে বার্তা মুখ্যমন্ত্রীর। উত্তর ও দক্ষিণে এসআইআর এর উপরে নজর রাখতে হবে। এসআইআর এর আগে মন্ত্রিসভার বৈঠকে কি বার্তা মুখ্যমন্ত্রীর? উত্তরবঙ্গের মন্ত্রীদের বৈঠকে থেকে অব্যাহতি, তারা এসআইআর প্রক্রিয়ার উপরে নজরদারি চালাবেন। বিস্তারিত আপডেট জানাবেন, টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি খালিদ জামান। খালিদ, দেখো, আগামী কাল থেকে কিন্তু বাড়ি বাড়ি গিয়ে ইনভিটেশন ফর্ম বিলি করবেন যারা বিএলওরা রয়েছেন তারা। তার আগে কিন্তু সমস্ত যারা মন্ত্রীরা রয়েছেন, বিশেষ করে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের যারা মন্ত্রীরা রয়েছেন, তাদেরকে আজকে ক্যাবিনেট বৈঠকে না এসে তাদেরকে বলা হয়েছে তাদের এলাকায় থাকবেন
এবং নিজের নিজের এলাকা থেকে এসআইআর প্রক্রিয়ার উপরে নজর রাখবেন। অর্থাৎ যদি কোনো মানুষের কোথায় অসুবিধা হয় তাহলে মন্ত্রীরা সেই বিষয়টা দেখবেন। সেই কারণে উত্তরবঙ্গ এলাকার যেসব মন্ত্রীরা রয়েছেন এবং দক্ষিণবঙ্গের বিশেষ করে যেসব মন্ত্রীরা রয়েছেন তাদেরকে আজকে ক্যাবিনেট বৈঠক থেকে অব্যাহতি দেওয়া হলো এবং তাদেরকে বলা হলো যে তারা না এসে নিজে নিজে এলাকায় থাকুন এবং সেখানে এসআইআর প্রক্রিয়া আগামীকাল থেকে যেটা চালু হবে তার উপরে নজরদারি রাখা। তার কারণ যেভাবে এসআইআর কে সামনে রেখে যেভাবে মৃত্যুর ঘটনা ঘটছে তাতে কিন্তু উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরবর্তীকালে যাতে এই ধরনের ঘটনা না ঘটে তার জন্য তাদেরকে সতর্ক করে এবং মানুষকে যাতে সচেতন করা যায় এবং মানুষের পাশে থাকা যায় সেই বার্তা দিতেই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই সমস্ত মন্ত্রীকে তাদের এলাকায় থাকতে বলা হয়েছে এবং তাদেরকে এই সম্পূর্ণ যে এসআইআর প্রক্রিয়া তার উপরে নজর রাখতে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ধন্যবাদ খালিদ। মন্ত্রীদের জেলায় থাকতে বার্তা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। নজর রাখবো কোচবিহারের খবরের দিকে। ট্রেনিং এ যাওয়ার পথে আক্রান্ত বিজেপি বিএলএরা। হামলার অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। কোচবিহার এক ব্লক অফিসের ধুলাবাড়ি এলাকার ঘটনা। বিএলএদের নিয়ে একটি প্রশিক্ষণের আয়োজন করা হয়। অভিযোগ সেখানে বিজেপি বিএলএরা পৌঁছলে মারধর। ট্রেনিং এ যাওয়ার পথে আক্রান্ত বিজেপি বিএলএরা। মারধর করা হয় তাদের, এমনটাই অভিযোগ। ট্রেনিং এ যাওয়ার পথে আক্রান্ত বিজেপি বিএলএরা। টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি শশীকেশ রায়। শশীকেশ, ঠিক কি অভিযোগ? তো মূলত অভিযোগ যেটা উঠছে যে আজকে কোচবিহার 1 নম্বর ব্লক বিডিও অফিসে বিএলএদের নিয়ে একটা প্রশিক্ষণ শিবিরের ডাক দেওয়া হয়েছিল। আর সেখানেই যেটা অভিযোগ উঠছে যে বিজেপির বিএলএরা যখন সেখানে পৌঁছায় সেখানেই তাদের উপর কিন্তু হামলা চালানো হয় ও তাদের মারধর করা হয়। বেশ কয়েকজন তাদের মধ্যে আহত হয়েছে যারা কোচবিহার এমজিএম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। যেটা অভিযোগ করা হচ্ছে যে বিজেপির বিএলএরা যখন গেলে তৃণমূল কংগ্রেস আগে থেকে সেখানে জমায়েত ছিল তারাই এই হামলা চালিয়েছে। যদিও গোটা অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল নেতৃত্ব। তাদের বক্তব্য যে এসআইআর নিয়ে যে বিজেপি যেভাবে করছে তা নিয়েই মানুষ ক্ষিপ্ত হয়েছে। সব মিলিয়ে তোমাকে বলবো যে এসআইআর ইস্যুতে বর্তমান রাজ্য রাজনীতির পাশাপাশি কোচবিহার জেলায় কিন্তু অশান্তির ছবি বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে। ধন্যবাদ। ট্রেনিং এ যাওয়ার পথে আক্রান্ত বিজেপির বিএলএরা এবং বিজেপি বিএলএরা পৌঁছলে তাদের মারধর করা হয়, এমনটাই অভিযোগ উঠে আসছে। সারা পশ্চিমবঙ্গ জুড়ে এসআইআর শুরু হচ্ছে এবং এই এসআইআর নিয়ে দীর্ঘদিন যাবৎ ইলেকশন কমিশনের তরফ থেকে বিভিন্নভাবে জানানো হচ্ছে, বলা হচ্ছে। সেই মোতাবেক আজকে কুচবিহার 1 নম্বর ব্লকের বিডিও অফিসে বিডিওর তরফ থেকে একটি মিটিং কল করা হয়েছিল আমাদের বিএলও 2 যারা তাদের প্রশিক্ষণের জন্য। সেই মোতাবেক পাটছড়া, চিলকিরহাট এবং কুচবিহার কুটিবাড়ি ফুলেশ্বরীর 3টি যে অঞ্চল, সেই অঞ্চলের যারা বিএলএ 2 তাদের 12টার থেকে মিটিংয়ে ডাক ছিল। আমাদের কার্যকর্তারা যখন সেখানে পৌঁছায় তার আগের থেকে তৃণমূলের হারমাত বাহিনী তারা লাঠি সোটা নিয়ে সেখানে প্রস্তুত ছিল। আমাদের কার্যকর্তারা পৌঁছাবার পর তাদেরকে বেধড়ক লাঠিপেটা করা হয়। 2-3 জন সিরিয়াস ইনজোর এবং 7-8 জনকে বেধড়ক লাঠিপেটা করা হয়। তাদেরকে লাথি, কিল, চর, ঘুষির থেকে আরম্ভ করে শারীরিক নিগ্রহ সঙ্গে অকথ্য গালিগালাজ করে সেখান থেকে তাদেরকে ভাগিয়ে দেওয়া হয়। আজকে আমার প্রশ্ন হচ্ছে যে বিডিও সাহেবের ওখানে মিটিং ডাকার পরেও কেন পর্যাপ্ত পুলিশ ফোর্স সেখানে ছিল না? আমি বারবার করে ফোন করার পরে আইসি সাহেব বেশ কিছুক্ষণ পরে ফোনটি ব্যাক করেন আমাকে এবং আমার কাছ থেকে প্রথম তিনি শুনতে পারেন যে সেখানে গন্ডগোল হয়েছে এবং তারপরে সেখানে পুলিশ ফোর্স পৌঁছায়। তো আজকে যখন এরকম একটা সেন্সিটিভ জায়গাতে কেন বিডিও সাহেব, তার মানে বুঝতে হবে যে বিডিও আগের থেকে পরিকল্পনা করে যাতে পুলিশ না থাকে তার ব্যবস্থা তারা করেছিলেন এবং আমাদের কার্যকর্তারা যাতে আহত হয়, নিগৃহীত হয় তার ব্যবস্থা করেছিলেন। তা না হলে বিডিও যখন এই ঘটনা ঘটার পরেও পুলিশ যতক্ষণ পর্যন্ত খবর পায়নি তার মানে বুঝতে হবে যে বিডিও তাকে খবর দেয়নি। ট্রেনিং এ যাওয়ার পথে আক্রান্ত হয়েছেন তারা, এমনটাই অভিযোগ।
এবং হামলার অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। বিজেপি বিএলএরা পৌঁছলে মারধর করা হয়, এমনটাই অভিযোগ। তবু আমাদের দল তৃণমূল কংগ্রেসের এই বিষয়ে কেউ জড়িয়ে নয়। আর গোটা বিষয়টি বিডিও অফিস চত্বরে হয়েছে। নির্বাচন কমিশনের আহত কোনো ওয়ার্কশপে বা ট্রেনিং সংক্রান্ত কোনো বিষয় হতে পারে, এটা নির্বাচন কমিশনের পক্ষ থেকে কেউ বলতে পারবে। এই ব্যাপারে আমরা অবগত নেই। তবে আমাদের দল তৃণমূল কংগ্রেসের কেউ এই ঘটনার বা এই ধরনের কোনো বিষয়ের সঙ্গে জড়িত আছে বলে আমার মনে হয় না, এবং সেখানে কোনো মারধরের বিষয় হয়েছে বলে আমাদের জানা নেই। বিজেপি যেটা অভিযোগ করছে যে তৃণমূল এই ধরনের সন্ত্রাস করে বিভিন্ন জায়গায় নামগুলো ইসে করার চেষ্টা করছে যেন কারো নাম না বাদ যায়, কেন যেহেতু এসআইআর চালু হয়েছে সেদিকে থেকে তৃণমূল চতুর্দিকে একটা মানে ঝামেলা করার সৃষ্টি করছে। বিজেপির কোনো রাজনৈতিক কর্মসূচি নেই এবং তাদের কর্মী তেমনভাবে নেই, তাই তারা খানিকটা মিডিয়ার মাধ্যমে প্রচারে এসে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছে। এটা দুর্ভাগ্যজনক। আমি যিনি বিধায়ক নিখিল রঞ্জন দে অভিযোগ করছে তাকে অনুরোধ করব এলাকায় মানুষের সঙ্গে থাকুন, তাহলে। আজ কেন্দ্রীয় নির্বাচন কমিশনে যাচ্ছে রাজ্য বিজেপি। বিকেল 4:30 যাবে বিজেপির প্রতিনিধি দল। প্রতিনিধি দলে থাকবেন শ্রমিক ভট্টাচার্য সহ অন্যান্যরা। বিস্তারিত আপডেট জানাবেন, টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি ইন্দ্রাণী দাশগুপ্ত। ইন্দ্রাণী, দেখো, কেন্দ্রীয় নির্বাচন কমিশনে যাচ্ছে রাজ্য বিজেপির প্রতিনিধি দল। মূলত রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্যের নেতৃত্বে কেন্দ্রীয় যে প্রতিনিধিরা রয়েছেন এবং রাজ্যের একাধিক নেতা এই প্রতিনিধি দলে রয়েছেন শ্রমিক ভট্টাচার্য, রয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর এবং কেন্দ্রীয় নেতৃত্বের পক্ষ থেকে বিপ্লব দেব, অমিত মালব্য এবং ওম পাঠক। এরা যাচ্ছেন মূলত আগামীকাল থেকে বাড়িতে বাড়িতে যাবেন বিএলএরা এবং ফর্ম ফিল আপের কাজ শুরু হবে। তার আগে বাংলার পরিস্থিতি এবং কেন্দ্রীয় নির্বাচন কমিশনের কাছে একাধিক দাবি নিয়ে এই প্রতিনিধি দল যাচ্ছে বলে আমরা জানতে পেরেছি। ধন্যবাদ ইন্দ্রাণী। ক্যানিং পূর্বে পুরনো তৃণমূল কর্মীরা দলে জায়গা পায়নি, ক্ষোভ ক্যানিং 2 পঞ্চায়েত সমিতির সদস্য রহিমা লস্করের। ইটালিয়ান অলিভ অয়েল আর ভেষজের গুণে সমৃদ্ধ জ্যাক অলিভ অয়েল বডি অয়েল। ক্ষোভ প্রকাশ করেছেন ক্যানিং 2 পঞ্চায়েত সমিতির সদস্য রহিমা লস্কর। বিধায়ক শওকত মোল্লা একসময় ছিল সিপিএম এর নেতা, এখন তৃণমূলের। অর্থাৎ শওকত মোল্লার সঙ্গে রহিমা লস্কর, তার দ্বন্দ্ব এবার প্রকাশ্যে, এমনটাই মনে করা হচ্ছে, এমনটাই মনে করছেন ওয়াকিবহাল মহলের একাংশ। ক্যানিং পূর্বে পুরনো তৃণমূল কর্মীরা দলে জায়গা পায়নি এবং শওকত মোল্লা রহিমা লস্করের দ্বন্দ্ব প্রকাশ্যে। ক্ষোভ ক্যানিং 2 পঞ্চায়েত সমিতির সদস্য রহিমা লস্কর, তিনি ক্ষোভ প্রকাশ করেছেন এবং শওকত মোল্লাকে বিধে একাধিক মন্তব্য তার। ঠিক কি বলেছেন শওকত মোল্লা এবং রহিমা লস্কর, দেখুন। আজকে যে শওকত মোল্লা নিজেকে একজন বাদশা বলে জাহির করছেন, তার আসল রূপ কিন্তু বহিঃপ্রকাশ হতে অলরেডি শুরু হয়ে গেছে। দিদি বিশ্বাস করবেন কি করবেন না সেটা সম্পূর্ণ দিদির ব্যাপার, কিন্তু সারা রাজ্য জুড়ে একটা ব্যক্তিকে কেন্দ্র করে আমাদের 294টা এমএলএ, 294টা এমএলএর জন্য আমাদের দলের এত দুর্নাম বদনাম হয় না, কিন্তু একটা শওকত মোল্লার জন্য সারা জায়গায় আমাদের মানুষ অতিষ্ঠ হয়ে যাচ্ছে। দলীয় কর্মীরা ক্ষোভে বিক্ষোভে ফেটে পড়ছে। দেখুন, আমরা বারে বারে বলি, গোটা বাংলার মানুষ জানে, গোটা জেলার মানুষ জানে এখানকার হেরোইন এবং পাত্তার ডিলার কারা, এখানকার পুলিশ প্রশাসনরা জানে। ফলে আমরা তাদেরকে বারে বারে সতর্ক করেছি যে হেরোইন পাত্তা ব্যবসা অবিলম্বে বন্ধ হোক, যুব সমাজের ধ্বংসটা বন্ধ হোক, কিন্তু তারা কখনো শুনেনি। আমি প্রশাসনকে ধন্যবাদ জানাবো যে প্রশাসন ইতিমধ্যে তার বাড়িতে রেড করেছে
এবং সেখানে তার গাড়ি বাড়ি এবং তার 7টা ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করেছে। 46টা অ্যাসেট ছিল, সম্পদ ছিল এই কালো টাকায় তৈরি করা, সেগুলো প্রশাসন পদক্ষেপ নিচ্ছে। এর জন্য আমি প্রশাসনকে ধন্যবাদ জানাবো। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের স্থায়ী উপাচার্য নিয়োগ, স্থায়ী উপাচার্য হিসেবে দায়িত্ব নিলেন চিরঞ্জীব ভট্টাচার্য। চিরঞ্জীব ভট্টাচার্য তাকে স্থায়ী উপাচার্যের দায়িত্ব দেওয়া হলো। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের স্থায়ী উপাচার্য নিয়োগ, স্থায়ী উপাচার্য হিসেবে দায়িত্ব নিলেন চিরঞ্জীব ভট্টাচার্য। সরকার যদি আমাকে অ্যালাউ করে আমি এই দায়িত্বটাও রাখবো ডুয়েল রেসপন্সিবিলিটি হিসেবে। আমার সাথে যেটা কথা হয়েছিল মাননীয় মন্ত্রীর, বা স্কুল শিক্ষা দপ্তরেরও কথা হয়েছে, বা উচ্চশিক্ষা দপ্তরেরও কথা হয়েছে, হয়তো আমি ডুয়েল রেসপন্সিবিলিটি হিসেবে এটাকেও মানে এটাও থাকবে। ওটা আমার প্রাইমারি রেসপন্সিবিলিটি, মানে ভাইস চ্যান্সেলর অফ যাদবপুর ইউনিভার্সিটি যেটা উপাচার্য, সেটা আমার প্রধান যেটা দায়িত্ব থাকবে। তার সাথে অ্যাডিশনাল দায়িত্ব হিসেবে হয়তো এই উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের দায়িত্বটাও থাকবে, যেরকম আগে আর কি ছিলাম। যাদবপুর, দেখুন যাদবপুর ইউনিভার্সিটি আমার সেকেন্ড হোম, আমি সবসময় মনে করি। আমি একটু আগেই বললাম আমি 34 বছর, মানে 1991 থেকে 2025 যদি ধরা হয় তাহলে হচ্ছে 34 বছর হয়ে গেল। তাহলে 34 ইয়ার্স আমি যাদবপুর ইউনিভার্সিটির সাথে অ্যাজ এ ফ্যাকাল্টি হিসেবে যুক্ত। তার আগে আমি 4 বছর স্টুডেন্ট, 38 বছর। ফলে আমি স্টুডেন্ট হিসেবেও দেখেছি, ফ্যাকাল্টি হিসেবেও দেখেছি, অ্যাডমিনিস্ট্রেশনের অ্যাঙ্গেল থেকেও দেখেছি। ফলে যাদবপুর ইউনিভার্সিটিকে আমি ডিফারেন্ট পার্সপেক্টিভ থেকে আমার নিজের চোখে দেখা। ফলে আমি যাদবপুর ইউনিভার্সিটিকে খুব ভালো চিনি, বা যাদবপুর ইউনিভার্সিটি পালস যেটাকে বলে সেটা আমি যথেষ্ট ভালো করে ফিল করতে পারি, বা সেটাকে আমি জানি। যাদবপুর ইউনিভার্সিটি একটু সামথিং ডিফারেন্ট কম্পেয়ার টু এনি আদার ইউনিভার্সিটি। আমার মনে হয় না সেটা খুব একটা সমস্যার বা বিশাল চাপের কোনো ব্যাপার হবে। তবে হ্যাঁ, যদি ডুয়েল রেসপন্সিবিলিটি থাকে, এটাও থাকবে, যাদবপুর ইউনিভার্সিটিও থাকবে, দুটো মিলিয়ে আমাকে চলতে হবে। যদিও এই রকম সিস্টেমে আমি আগে অভ্যস্ত, কারণ প্রভিসি সহ উপাচার্য এবং উচ্চ মাধ্যমিক সংসদের সভাপতি দুটো দায়িত্ব আমি একসঙ্গে সামলেছি। এখন হয়তো উপাচার্য আর উচ্চ মাধ্যমিক সংসদে দুটো দায়িত্ব হয়তো সামলাতে হবে, কিন্তু আমার মনে হয় না তাতে খুব সমস্যা হবে। ছাত্রের চতুষ্কোণ এখন এই পর্যন্তই। খবরের পরবর্তী আপডেট দেখুন দেবারতীর সঙ্গে।